একাদশ শ্রেণীর বাংলার সাহিত্যের ইতিহাস বই এবং ভাষার ইতিহাস বই, অর্থাৎ এই বইটি বাংলার ভাষা এবং সংস্কৃতি। এই বইটির যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সাহিত্যের ইতিহাসের, মধ্যযুগের বাংলার সমাজ এবং সাহিত্য, তার প্রথম 3টি পৃষ্ঠা আমি প্রথম একটি ভিডিওর মাধ্যমে অলরেডি তৈরি করে দিয়েছি এবং তোমরা রিকোয়েস্ট করেছিলে দ্বিতীয় পার্ট যেন খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয়। সেই কারণে 12 পৃষ্ঠা থেকে তুর্কি আক্রমণ, সামাজিক সাংস্কৃতিক পরিণাম এবং শ্রীকৃষ্ণ কীর্তন 12 এবং 13 পাতা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। অর্থাৎ আমি প্রত্যেকটি লাইন তোমাদের পড়ে দেব এবং কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমি তোমাদের বলে দেব। তোমরা সেই অংশগুলি অবশ্যই দাগ দিয়ে রাখবে এবং আজকে আমি যেভাবে তোমাদের বলে দেবো সেইভাবে পাঠ করলে বা ওইভাবে পড়লেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের আলাদা করে আর পড়ার কিন্তু প্রয়োজন হবে না। প্রথম যে আমি চর্যাপদ এবং প্রথম পার্ট এই দ্বিতীয় অধ্যায়ের আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা বলেছিলে তোমরা ভীষণ রকম উপকৃত হয়েছো। তো সেইভাবেই আমি আজকে দ্বিতীয় ভিডিও এই অধ্যায়টির শুরু করছি। তো তোমরা তোমাদের বইয়ের 12 পৃষ্ঠা ওপেন করে ফেলো। দেখো, তুর্কি আক্রমণ, সামাজিক সাংস্কৃতিক পরিণাম দেয়া রয়েছে। এখান থেকে আমি পড়ছি এবং তোমরা অবশ্যই পেন একটি কাছে রেখো এবং যে লাইনগুলি বলবো অবশ্যই দাগ দিয়ে রাখবে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তুর্কি আক্রমণ, সামাজিক সাংস্কৃতিক পরিণাম। আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। তো এর আগের অধ্যায় যখন আমি পড়াচ্ছিলাম বা আগের পার্ট আমি যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে পাল এবং সেন যুগে বাংলার কৃষ্টি সংস্কৃতির চরম শিখরে পৌঁছেছিল। এরপর ইসলামীয় শাসকরা যখন আক্রমণ করলেন তখন কিন্তু তারা তাদের যে ভাষা বা তাদের যে সংস্কৃতি সেটিকে কিন্তু বাংলা ভাষায় আনতে চাইলেন। ফলে বাংলা ভাষায় যে সাহিত্য সৃষ্টি হচ্ছিল সেটা কিছুটা অবনমিত হয়ে পড়েছিল। সেরকমই তুর্কি আক্রমণ যখন হয়েছিল তখন 1203 খ্রিস্টাব্দে হয়েছিল ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজির আক্রমণের দ্বারা। তখন তিনি বাংলাদেশের যে লক্ষণ সেন ছিলেন পর রাজা, তাকে পরাজিত করেছিলেন এবং নবদ্বীপ জয় করেছিলেন। সেই সময় নবদ্বীপ কিন্তু ভাষা সংস্কৃতির একটি পীঠস্থান ছিল, শীর্ষ কেন্দ্র ছিল। সেই নবদ্বীপকে তাই তিনি আক্রমণ করেছিলেন এবং বাংলা ভাষার প্রতি আক্রমণ ঘনিয়ে এসেছিল। এই লাইনটায় অবশ্যই দাগ দিয়ে রাখো, এখান থেকে অনেকগুলি প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। সেন বংশকে গৌড় দেশ থেকে নিশ্চিহ্ন করে খিলজি একে একে পশ্চিম এবং উত্তরবঙ্গ অধিকার করেন। অর্থাৎ সেন রাজারা তখন ছিল, পাল বংশের অবসান ঘটেছে, সেন রাজারা ভারতে এসেছেন এবং সেন রাজাদের এই যে রাজত্ব চলাকালীন তাকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি এবং পশ্চিম এবং উত্তরবঙ্গেও তিনি অধিকার স্থাপন করেছিলেন। এইভাবে বঙ্গদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়। অর্থাৎ পাল এবং সেনরা হিন্দু ছিল, তাদের পরিবর্তে এবার ইসলামীয় শাসন ব্যবস্থা আমাদের বঙ্গদেশে এসেছিল। কি কি ধ্বংস করলো তারা? তারা নিজেদের সংস্কৃতি কৃষ্টিকে তো প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তার জন্য ধ্বংস হলো মন্দির, বৌদ্ধ বিহার, ধর্মীয় নিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, নথিপত্র, পাণ্ডুলিপি ইত্যাদি। অর্থাৎ সমস্ত কিছু একটা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যা যা থাকা প্রয়োজনীয় সেগুলি সমস্ত কিছুই তারা নষ্ট করে দিল। তার সাথে চলল ব্যাপক হত্যা, ধর্মান্তরীকরণ। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে, হিন্দু ধর্মাবলম্বী হোক, বৌদ্ধ ধর্মাবলম্বী হোক, তাদেরকে ইসলাম ধর্মাবলম্বীতে পরিণত করার একটা প্রচেষ্টা চলতে লাগলো। সমাজে তখন চরম নিরাপত্তাহীনতা, অর্থাৎ যারা এই ধর্মান্তরীকরণের রাজি না হচ্ছিল তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছিল। সমাজ জীবনে উচ্চবর্ণ নিম্নবর্ণের হিন্দুদের ভেদাভেদ কমে এলো। এর আগে বলেছিলাম যে উচ্চবর্ণের হিন্দুদের আলাদা সাহিত্য চর্চা, তাদের আলাদা দেবদেবী, আবার নিম্নবর্গের হিন্দুদের জন্য আলাদা সাহিত্য চর্চা, আলাদা দেবদেবী। এবার বহিঃশত্রু যখন একটি আক্রমণ করলো তখন এই উচ্চস্তরের হিন্দু বা নিম্নস্তরের হিন্দুদের সমস্ত ভেদাভেদ চলে গেল, তারা এক হয়ে গিয়েছিল। ধর্মচারণের ক্ষেত্রে সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা গেল। অর্থাৎ সমন্বয় মানে তাদের মধ্যে একটা একতা দেখা গেল। সংস্কৃতির প্রতিরোধ গড়ে উঠতে লাগলো। অখণ্ড বাঙালিকত্বের ধারণার বীজ ব্যাপিত হলো। 1493 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হুসেন শাহ। অবশ্যই দাগ দিয়ে রাখো, তিনি কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? 1493 খ্রিস্টাব্দে। তার সুশাসনে আর পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের পুনরুজ্জীবন লক্ষ্য করা যায়। অর্থাৎ বখতিয়ার উদ্দিন বিন খলজির আমলে যেভাবে বাংলার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছিল, মন্দির, বৌদ্ধ বিহার, সাহিত্য, কৃষ্টি, সাধনা সবকিছু, ঠিক তার পরবর্তীকালে যখন আলাউদ্দিন হুসেন শাহ সিংহাসনে বসেছিলেন 1493 সালে, তিনি আবার সমস্ত কিছুকে পুনরুজ্জীবন অর্থাৎ সমস্ত কিছুকে নতুন করে গঠন করার চেষ্টা করেছিলেন। ক্রমশ সাহিত্যের ক্ষেত্রে আর্য অনার্য সমন্বয়, পৌরাণিক কাহিনীর সাথে লৌকিক কাহিনীর সংমিশ্রণ ঘটতে থাকে। সংস্কৃত সাহিত্য ধারার বঙ্গানুবাদ আরম্ভ হতে শুরু হয়। অর্থাৎ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ সেই সময় শুরু হয়। তার কারণ কি? সংস্কৃত ছিল উচ্চ শ্রেণীর আর্যদের ভাষা, তো সকল স্তরের মানুষদের
অনার্যদের বিশেষ করে এই ভাষা পড়ার কোনো অধিকার ছিল না। ফলে বিভিন্ন বিষয়গুলো যেগুলো সংস্কৃততে উচ্চস্তরের পাঠ রয়েছে সেগুলোকে যদি বাংলায় অনুবাদ করা যায় তাহলে সকল স্তরের মানুষরা কিন্তু তা পাঠ করতে পারবে। সেই কারণে সেগুলোকে কি করা হচ্ছিল, বাংলায় অনুবাদ করা হচ্ছিল। মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রচনা শুরু হয়। বাইরের শক্তির আঘাতে বাঙালির জাতীয় জীবন এবং নানা অসঙ্গতি ভাঙন ভেদাভেদ ভুলে সংহত শক্তিরূপে আত্মপ্রকাশ উন্মুক্ত হয়ে পড়ে, অর্থাৎ উচ্চ নিচ ভেদাভেদ কমে গিয়ে সকল স্তরের মানুষেরা একত্রিত হয়ে সাহিত্য চর্চায় আবার মনোনিবেশ করেছিলেন। এরপর দেখো রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই পর্যন্তই আজকে আমি পড়াবো শ্রীকৃষ্ণ কীর্তন অবধি। রামায়ণ মহাভারতটা পরের ভিডিওতে পড়াবো, কারণ আলাদা করে রামায়ণ মহাভারত ভাগবত যদি আমি এই ভিডিওর মাধ্যমে পড়াই তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও আনবো রামায়ণ মহাভারত এবং ভাগবত এই নিয়ে আলাদা একটি ভিডিও। তো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো দাগ দিয়ে রাখো। শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক নানান প্রথম আখ্যান কাব্যের পুঁথি আবিষ্কার করেছিলেন। এই পর্যন্ত অবশ্যই দাগ দিয়ে রাখো। তাহলে কে আবিষ্কার করেছিলেন? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে। কোথায়? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে। কার বাড়িতে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। কোথা থেকে? তার গোয়াল ঘর থেকে। কি আবিষ্কার করেছিলেন? রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যের পুঁথি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রশ্ন আসতে পারে, বুঝতেই পারছো। খুব ভালো করে দাগ দিয়ে রাখো এবং মনে রেখো। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি তাঁরই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। এই লাইনটিও দাগ দিয়ে রাখো। তো কোথা থেকে মুদ্রিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত খ্রিস্টাব্দে? 1916 খ্রিস্টাব্দে। কার সম্পাদনায়? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, অর্থাৎ যিনি আবিষ্কার করেছিলেন তাঁরই সম্পাদনায় এটি মুদ্রিত আকারে অর্থাৎ ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয়। কাব্যের প্রাপ্ত পুঁথিটিতে প্রথম এবং শেষ দিকে কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থ নাম, রচয়িতা এবং রচনাকাল সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা থেকে যায়, অর্থাৎ কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল প্রথমের দিকের এবং শেষের দিকের। ফলে কে লিখেছিলেন, কবে লিখেছিলেন, এইগুলো সম্বন্ধে কিছুটা ধোঁয়াশা রয়ে যায়। বস্তুত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করেই সম্পাদকের দেয়া, অর্থাৎ যিনি এটিকে আবিষ্কার করেছিলেন সেই সম্পাদকই কিন্তু এই কাব্যটি পাঠ করে তার যেরকম মনে হয়েছে এর শিরোনাম দেওয়া যেতে পারে বা এই কাব্যটির নাম দেওয়া যেতে পারে তিনি নাম দিয়েছিলেন। এটা কিন্তু পুঁথিতে লেখা ছিল না। প্রাপ্ত পুঁথির ভেতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ মনে করেন পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটিতে দাগ দিয়ে রাখো, কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম কেউ কেউ কি মনে করেন সেটার নাম হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিহ্ন প্রমাণ না থাকায় সম্পাদকের প্রাপ্ত নামটি পরিচিত। মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে বলে গবেষকরা মনে করে থাকেন। এটিতে দাগ দিয়ে রাখো। সবকটাই অনুমান করা হচ্ছে কি চতুর্দশ শতাব্দীর শেষ দিক বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়েছিল। সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি বড়ু চণ্ডীদাস অথবা অনন্ত বড়ু চণ্ডীদাস অথবা চণ্ডীদাস, এগুলো কিন্তু মতভেদ রয়েছে কি নাম। তো ম্যাক্সিমাম মানুষই বড়ু চণ্ডীদাস বলে দেখেন। তো তোমরা তিনটে নামের নিচেই দাগ দিয়ে রাখো, এটি কিন্তু একটি মানুষেরই বিভিন্ন নাম। ভগবতী পুরাণ, জয়দেবের গীত গোবিন্দ, অবশ্যই দাগ দিয়ে রাখো। গীত গোবিন্দ কার রচনা? জয়দেবের রচনা, অর্থাৎ জয়দেবের রচিত কাব্যটির নাম কি? গীত গোবিন্দ। থেকে যেমন অকুণ্ঠ সাহায্য নিয়েছেন তেমনি লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনী সহায়তাও নিয়েছেন। রাধা চরিত্রটির পরিকল্পনাটিতেও তিনি দক্ষতার অনুপম সাক্ষ্য রেখেছেন। কাব্যে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে ধরা বারংবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেন। পরিশেষে আত্মসমর্পণ, বিরাগের বিলুপ্তি, যথার্থ কৃষ্ণপ্রিয়া হয়ে ওঠা, এই সমস্ত বিষয়টিকে সংলাপধর্মী নাটক এবং আখ্যান কাব্য গীতি কবিতার মিশালে, গীতি কবিতা মানে কি? গানের মতো পাঠ করে যে কাব্য রচনা করা হয়, মানে যে কাব্য পাঠ করা যায় তাকে বলে গীতি কবিতা। সেখানে বিভিন্ন সংলাপধর্মী নাটক ছিল, বিভিন্ন আখ্যান ছিল, এই সমস্ত কিছুর মিশ্রণে একটা অপূর্ব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ কীর্তন তিনি গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কিত রাধা চরিত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ পরবর্তীকালে যখন বৈষ্ণব পদাবলী রচিত হয় তখন যে রাধা চরিত্রটিকে আমরা পাই তার যেন এই ছায়াটি, ইনি যে রাধা চরিত্র সৃষ্টি করেছেন সেই ছায়াটি যেন সেখানে ফুটে উঠেছে। এবার যে লাইনটা বলছি অবশ্যই দাগ দিয়ে রাখো। সমগ্র কাব্যটি জন্ম, তম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালিয়া দমন, যমুনা, হার, বাণ, বংশী এবং রাধা বিরহ, এই 13টি খণ্ডে বিভক্ত। খুব ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত এবং 13টি খণ্ডের নাম পারলে একটু মনে রাখার চেষ্টা করবে। পুরো লাইনটায় দাগ দিয়ে রাখবে।
কারণ এটা প্রশ্ন আছে কটি খণ্ডে বিভক্ত 12, 13, 14, 15। তো তোমাদের যদি ভালো করে করা না থাকে তোমরা কিন্তু পারবে না। সবসময় মনে রাখবে কটি খণ্ড, 13টি খণ্ড। শ্রীকৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী দ্বারা কাব্যটিতে বিবৃত হয়েছে। অবশ্যই দাগ দিয়ে রাখো যে এই কাব্যটিতে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন অংশটি রাধাকৃষ্ণ বিষয়ক ফুটে ওঠে। সেটি কি কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী। কাব্যের মূল চরিত্র 3টি, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র কটি? 3টি। দাগ দিয়ে রাখো কি কি? কৃষ্ণ, রাধা এবং বড়াই। কাব্যটি মূলত উক্তি প্রত্যুক্তিমূলক, অর্থাৎ একজন কথা বলছে তার উত্তরে আবার কেউ বলছে, কথোপকথন টাইপের। তোমরা তো কথোপকথন শিখেছো, সেই কথোপকথন টাইপের। এছাড়া কাব্যে প্রচুর রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন গম্ভীর রাগ, অর্থাৎ বিভিন্ন গানের বিভিন্ন রকম কথা, সেই রাগের পরিচয় কিন্তু পাওয়া যায়। কি কি ছন্দ ব্যবহার করা হয়েছে দাগ দিয়ে রাখো। পয়ার এবং ত্রিপদী ছন্দের বৈচিত্র্যমূলক প্রয়োগ লক্ষ্য করা যায়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন দুটো ছন্দের প্রয়োগ রয়েছে? পয়ার এবং ত্রিপদী। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে। অলঙ্কার শাস্ত্র অনুযায়ী উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার ব্যবহারের দৃষ্টান্ত মেলে। পয়ার, ত্রিপদী ছাড়াও এখানে উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি ছন্দের কিন্তু ব্যবহার দেখতে পাওয়া যায়। দাগ দিয়ে রাখবে। বিভিন্ন গ্রামীণ সংস্কার, সামাজিক রীতিনীতি ও পরিচয় কাব্যটিতে পাওয়া যায়। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কি এই কাব্যের দৃষ্টান্ত পাওয়া যায়। বিভিন্ন গ্রামীণ সংস্কার, সামাজিক রীতিনীতি ইত্যাদি ছবি কিন্তু এই কাব্যটিতে ফুটে উঠেছে সুন্দরভাবে। তো আজকে আমি এই পর্যন্ত পড়ালাম, হয়তো একটু ছোট ভিডিওটা হলো কিন্তু তোমাদের সুবিধার জন্য, কারণ আমি বললাম কি রামায়ণ, মহাভারত এবং ভাগবত যেটি রয়েছে আমি আলাদা একটি ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তো আজকে এই পর্যন্ত রইলো। তো তোমরা এই যে লাইনগুলো বললাম দাগ দিয়ে রাখো। ভিডিও কেমন লাগলো সেটিও জানাবে, এবং যদি তোমাদেরও কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় যদি মনে হয় যে আমি মিস করে গেছি সেটিও কিন্তু আমাকে অবশ্যই তোমরা বলে দেবে। আমি সেই অংশটা পরবর্তীকালে রেকটিফাই করে নেব। এবং যে জায়গাগুলো বললাম তৈরি করে রেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেই। এবং এই টাইপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু পড়ি, এবং এই কমেন্টগুলো পড়ে আমি কিন্তু নতুন করে ভিডিওর নতুন উদ্যমে তৈরি করার একটু অনুপ্রেরণা পাই। তো অবশ্যই তোমাদের কাছে এই আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যে ভিডিওটি দেখবে একটি করে কমেন্ট অন্তত করে যেও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অতি অবশ্যই এই টাইপের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো।